তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি জাপানের ইয়াকোহামা নামের একটা শহর, যেখানে দুইটা লোক নদীর পাড়ে যখন হাঁটছিল তখন হঠাৎই পেছনের লোকটা সামনের লোকটার মাথায় পাথর দিয়ে বাড়ি মারে আর সেই লোকটাকে সেখানেই মেরে ফেলে। এরপর সে সেই লোকটার বডির উপরে পেট্রোল দিয়ে ডেড বডিটাকে সেখানেই পুড়িয়ে ফেলে। তো এখান থেকে গল্প কয়েক মাস সামনে চলে আসে। আমরা দেখতে পারি বিএইচএল ফার্মের দুজন পার্টনার ভিক্টোরি এবং হিরোশি তাদের অ্যাসিস্ট্যান্ট রজারের সঙ্গে একটা জেলে যাচ্ছিল, তাও একটা মার্ডার কেসের ইনভেস্টিগেশন করার জন্য। আসলে তারা দুজন তাকাসি নামের একটা লোকের সাথে মিট করতে যাচ্ছে যার উপরে মার্ডার কেসের আরোপ করা হয়েছে। যদিও এখানে আমরা জানতে পারি তাকাসি নামের সেই লোকটা থমাস নামের একটা লোকের মার্ডার করেছে, আর সে সমস্ত দোষগুলো স্বীকারও করে নিয়েছে। এজন্য এখানে হিরোসির মনে হয় যে হয়তোবা এর জন্য তাকাসিকে খুব সহজেই ফাঁসির শাস্তি দেয়া হবে। তবে ভিক্টোরি তাকে বলে যে আসলে তাকাসি বারবার করে তার বয়ান চেঞ্জ করছে, এজন্য আমি অনেকটাই কনফিউজ হয়ে গেছি। আমি বুঝতেই পারছি না সে আসলে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে। যাই হোক, একটু পরে তাকা সিনেমা সেই লোকটা তাদের সামনে চলে আসে, আর তাকে দেখার পরে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এইটাই হচ্ছে গিয়ে সেই লোকটা যে গল্পের শুরুতে একটা মার্ডার করে সেই লাশটাকে পুড়িয়ে দিয়েছিল। আর তখন ভিক্টোরি তাকাকে বলে যে আজ থেকে তোমার কেসটা হিরোসি হ্যান্ডেল করবে। আর তখন এই ব্যাপারটা আমরা জানতে পারি যে আজ থেকে ৩০ বছর আগে ঠিক একই রকম করে তাকাসি আরও একটা মার্ডার করেছিল, যেই জন্য তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। তবে যখন তাকে কোর্টে তোলা হয়েছিল তখন জজ ছিল হিরোসির বাবাই যে কিনা তাকে ফাঁসির সাজা না দিয়ে তখন তার উপরে দয়া দেখিয়ে তাকে ৩০ বছরের জেল দিয়েছিল। আর বিগত কয়েক মাস আগেই যখন ৩০ বছর পূর্ণ হয়ে গিয়েছিল তখন সে জেল থেকে বেরিয়ে আবারও একই রকম করে আরও একটা মার্ডার করেছে। আর এখন সেই মার্ডারের জন্যই সে আবারও জেলে চলে এসেছে। তো এখন হিরোসি তাকাশিকে জিজ্ঞেস করে যে তুমি থমাসকে কেন খুন করলে যেখানে তুমি তার ফ্যাক্টরিতে কাজ করতে। তখন তাকাসি তাকে বলে কারণ আমার টাকার দরকার ছিল। আমি তার কাছ থেকে কিছু টাকা হাওলাত চেয়েছিলাম কারণ আমার মাথার উপরে দেনার একটা বিশাল বড় বোঝা ছিল। তবে সে টাকা দেওয়ার জন্য সরাসরি অস্বীকার করে দিয়েছিল। এই জন্যই আমার মাথা অনেক গরম হয়ে গিয়েছিল। এই জন্যই আমি তার থেকে প্রতিশোধ নেয়ার চেষ্টা করেছিলাম, যদিও তাকে মারার তেমন কোনো প্ল্যান আমার ছিল না। তবে সেদিন রাতের বেলায় আমি নেশা করেছিলাম, আর অধিক নেশা এবং প্রচণ্ড রাগের ২-৪ মধ্যে পড়ে আমি তাকে পাথর দিয়ে আক্রমণ করে মেরে ফেলেছিলাম। যদিও তার কাছে তাদেরকে এটা বলে যে ১ মাস আগেই থমাস তাকে চুরির দায়ে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছিল, এই জন্য তার চাকরিও চলে গিয়েছিল। তবে তবুও সে বারবার করে থমাসের কাছে টাকা এই জন্য চাচ্ছিল যাতে করে সে দেনার বোঝাটা একটু কমাতে পারে। তবে যেহেতু থমাস তাকে টাকা দেয়নি এই জন্যই রাগের মাথায় এসে সে প্রতিশোধ নিয়ে ফেলেছিল। তবে তখন ভিক্টোরি তাকে বলে যে আগেরবার তো তুমি ভিন্ন স্টেটমেন্ট দিয়েছিলে, তুমি বলেছিলে সে তোমাকে জব থেকে বের করে দিয়েছে, এই জন্যই তুমি তাকে প্রতিশোধ নেয়ার জন্য খুন করেছ। কিন্তু এখন তুমি বলছো তাকে খুন করার কোনো ইন্টেনশন তো আমার ছিল না। তখন তাগাসি তাকে বলে যে মাঝে মধ্যে আমি কথাবার্তা ভুলে যাই, এখন আমার অনেক বয়স হয়ে গিয়েছে এই জন্য আমি সবসময় একই জিনিস মনে রাখতে পারি না। তবে তখন হিরোসির মনে পড়ে থমাসের লাশটাকে পোড়ানোর সময় তাকাসির হাতেরও কিছু অংশ পড়ে গিয়েছিল। এজন্য সে তাকে জিজ্ঞেস করে যে মাত্র আধা ঘন্টার মধ্যেই তুমি থমাসের লাশটা জ্বালানোর জন্য পেট্রোল কোথা থেকে পেলে, কারণ পেট্রোল পাম্প তো অনেক দূরে ছিল। তখন তাকাসি তাকে এক্সপ্লেইন করে বলে যে আসলে আধা ঘন্টার দূরত্বে একটা ফ্যাক্টরি ছিল, যেই ফ্যাক্টরি থেকে পেট্রোল এনে আমি তার লাশটাকে পুড়িয়ে দিয়েছিলাম। আর তখন আমরা দেখতে পারি তাকাসি হিরোসিকে একটা লেটার দেয়, আর সে তাকে অনুরোধ করে বলে যে দয়া করে এই লেটারটা তুমি থমাসের ফ্যামিলি পর্যন্ত পৌঁছে দিবে। তো এরপরে এখান থেকে বের হয়ে হিরোসি ভিক্টোরিকে বলে যে যদি আমরা কোনো রকমে কোর্টে এইটা প্রমাণ করতে পারি যে আসলে তাকাসের ইন্টেনশন ছিল সেখানে ডাকাতি করা, কোনোভাবেই তাকে মার্ডার করা না, তাহলে হয়তোবা তাকে ফাঁসির শাস্তি থেকে আমরা বাঁচিয়ে ফেলতে পারি। তবে আমরা দেখতে পারি ভিক্টোরি এটা কোনোভাবেই মানতে চাইছিল না। সে আসলে কেসটা জেতার সমস্ত আশা ছেড়ে দিয়েছিল, কারণ তার বিশ্বাস ছিল আজ থেকে ৩০ বছর আগেও থমাস স্টেক একই কাজটা করেছিল।
এই জন্য তখন তাকে শাস্তি দেয়া হয়নি। কিন্তু যেহেতু এবার দ্বিতীয়বার সে একই কাজ করেছে, এজন্য এবার তাকে অবশ্যই ফাঁসি দেয়া হবে। আর তখন হিরোশি আরও একটা গুরুত্বপূর্ণ খবর পেয়ে যায়। সে জানতে পারে তাকাশির একটা মেয়েও ছিল, যে কিনা বিগত ৩০ বছর ধরে তার বাবার সাথে সমস্ত রকম সেইডেক 719 যোগাযোগ বন্ধ করে দিয়েছে। যাই হোক, এরপরে হিরোশি এবং তার অ্যাসিস্ট্যান্ট রজার মিলে সেই মার্ডার স্পটে চলে আসে, যেখানে এসেই তারা একটা মেয়েকে দেখতে পারে যে কিনা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। তবে যখন সেই মেয়েটা দূর থেকে তাদেরকে দেখতে পারে তখন সে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে এরপরে যখন হিরো সে মার্ডার স্পটে আসে তখন সে পুরোপুরি শক হয়ে যায়, কারণ এখানে একটা ক্রসের চিহ্ন বানিয়ে দেয়া হয়েছিল, যেটা দেখে হিরোশি এই জিনিসটা বুঝতেই পারছিল না যে এটা কি আসলেই কোইন্সিডেন্স নাকি এটাকে ইচ্ছা করে বানানো হয়েছে। যাই হোক, এরপরে হিরোশি গিয়ে মার্ডারের রাতের কিছু ভিডিও দেখা শুরু করে, যেগুলো ট্যাক্সির ড্যাশক্যাম থেকে রেকর্ড করা হয়েছিল। সে দেখতে পারে থমাসের মার্ডারের ঠিক পরপরই তাকাছি একটা ট্যাক্সির মধ্যে ওঠে, আর যখন ট্যাক্সিটা সামনের দিকে যাওয়া শুরু করে তখন সে পকেট থেকে থমাসের চুরি করা সেই মানি ব্যাগটা বের করে। তবে যখন সে মানি ব্যাগটা ওপেন করে তখন মানি ব্যাগের মধ্য থেকে কিছু গন্ধ আসার জন্য সে জানালাটা ওপেন করে দেয়। আর এইটা দেখার পরে হিরো সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে এটার মধ্য থেকে পেট্রোলের গন্ধ আসছিল, যেই জন্যই এটা সহ্য করতে না পেরে সে জানালা ওপেন করে দিয়েছে। তবে এটা দেখার পরে তার মনের মধ্যে একটা সন্দেহ চলে আসে। সে চিন্তা করছিল আসলে মানি ব্যাগ থেকে গন্ধ কেন আসছিল, কারণ যদি কারো ইন্টেনশন চুরি করার থাকে তাহলে সে তাকে প্রথমে মারার পরে মানি ব্যাগ বের করবে, এরপরে সমস্ত টাকা পয়সা নেয়ার পরে তারপর হয়তোবা তার লাশটা পুড়িয়ে দিলেও দিতে পারে। তবে এখানে তাকাসি প্রথমে থমাসকে খুন করেছে, এরপর তার বডির উপরে পেট্রোল দিয়েছে, এরপর আগুন দেওয়ার আগে সে তার পকেট থেকে মানি ব্যাগটা বের করে নিয়েছিল, যাতে করে ব্যাপারটাকে সে অন্যদিকে ঘুরিয়ে ফেলতে পারে, যার মানে তাকাসির চুরি করার কোনো ইন্টেনশন ছিল না। তাকাসির ইন্টেনশন ছিল তাকে মার্ডার করার, মানে সে থমাসকে মার্ডার করার জন্যই সেদিন সেখানে গিয়েছিল। এরপরে পরদিন সকালবেলা সরকারি উকিল মেগান তাকে জানিয়ে দেয় যে আসলে থমাসের ফাঁসি নিশ্চিত, কারণ সমস্ত প্রমাণ তার বিরুদ্ধে চলে গিয়েছে। তবে আমরা দেখতে পারি হিরোশির মনোযোগ অন্য একটা দিকেই ছিল। সে এই জিনিসটা বের করার ট্রাই করছিল যে আসলে এই মার্ডারের আসল মোটিভ কী ছিল। এই জন্য সে চলে আসে থমাসের ঘরে তার ফ্যামিলির সঙ্গে মিট করার জন্য। আর এখানে তার দেখা হয়ে যায় সেই ল্যাংড়া মেয়েটার সাথে, যেই মেয়েটাকে সে ঘটনাস্থলে দেখতে পেয়েছিল। আর তখন আমরা জানতে পারি আসলে সে হচ্ছে থমাসের মেয়ে, যার নাম সাকি। এরপরে হিরোশি গিয়ে থমাসের ওয়াইফ মিসুর সঙ্গে মিট করে, আর তাকে সেই লেটারটা দেয় যেটা তাকাসি তাকে দিয়েছিল। আসলে এই লেটারের মধ্যে সে তাদের কাছে মাফ চেয়েছিল। তবে আমরা দেখতে পারি থমাসের ওয়াইফ মিসু এতটাই রাগের মাথায় ছিল যেন লেটারটা পড়ার সঙ্গে সঙ্গে সে ছিঁড়ে ফিরে ফেলে, কারণ সে তার স্বামীর খুনিকে কোনোভাবেই মাফ করতে পারছিল না। সে চাইছিল যাতে করে তার ফাঁসির সাজা হয়। এরপরে যখন হিরোশি তার অ্যাসিস্ট্যান্ট রজারকে নিয়ে থমাসের ফুড ফ্যাক্টরিতে আসে, তখন একটু খোঁজখবর নেয়ার পরে সে এই জিনিসটা জানতে পারে যে এখানে যত কর্মচারী আছে তাদের সবার ক্রিমিনাল রেকর্ড আছে, মানে তারা সবাই জেল থেকে শাস্তি শেষ করে বাইরে এসেছে, এই জন্যই তাদেরকে এখানে চাকরি দেয়া হয়েছে। এরপরে হিরোশি ভিক্টরিকে বলে যে আসলে তাকাসি চুরি করার জন্য থমাসের মার্ডারটা করেনি, সে থমাসের মার্ডারটা করেছে প্রি প্ল্যান ভাবে, মানে এটা তার আগে থেকেই পরিকল্পনা ছিল, এই জন্যই সে তাকে সেখানে নিয়ে মেরে তার লাশটাকে পুড়িয়ে দিয়েছিল। তবে এখানে সবচেয়ে বড় যেই কোশ্চেনটা চলে আসে সেটা হচ্ছে, যদি সে আগে থেকেই মার্ডারের পরিকল্পনা করে ফেলেছিল তাহলে সে থমাসকে মারার সঙ্গে সঙ্গে কেন লাশটাকে পুড়িয়ে দিল না? মানে সে পেট্রোল কেন তার নিজের সঙ্গে করে নিয়ে গেল না? সে কেন রিস্ক নিয়ে আধা ঘন্টার দূরত্বের কোনো একটা ফ্যাক্টরিতে গিয়ে পেট্রোল কালেক্ট করে সেই পেট্রোল দিয়ে লাশটাকে পুড়িয়েছিল? আর এ সমস্ত কথাবার্তাগুলো শোনার পরে এখন ভিক্টোরিও এটা বিশ্বাস করা শুরু করে যে আসলে তার কাছে কোনোভাবেই চুরির প্ল্যানিং করে সেখানে যায়নি বা তাকে জব থেকে বের করে দেয়া হয়েছে। এইটার প্রতিশোধ নেয়ার জন্য সে থমাসকে খুন করেনি। হয়তোবা এটার পেছনে অন্য কোনো একটা গভীর কারণ লুকিয়ে আছে। এই
জন্য এখন তাদের দুজনের সামনে একটা বিশাল বড় সমস্যা ছিল। সেটা ছিল যদি তারা এই কেসটা লড়তে চায় তাহলে তারা কিসের ভিত্তিতে এই কেসটা লড়বে, মানে তারা কি প্রমাণ করার চেষ্টা করবে। এরপর একদিন সকালবেলা হঠাৎই একটা সুপারমার্কেট থেকে হিরোশির কাছে কল চলে আসে, যেখানে সে জানতে পারে তার মেয়ে চুরি করেছে। এটা শোনার পরে সে পুরোপুরি শক হয়ে যায়। এজন্য যখন সে তার মেয়ে ইয়োকার সঙ্গে গিয়ে মিট করে তাকে জিজ্ঞেস করে যে তুমি চুরি কেন করেছ, তখন তার মেয়ে বলে যে আপনার তো আমার সাথে দেখা করার সময় হয় না, এই জন্য আমি ইচ্ছা করে এমন একটা পদক্ষেপ নিয়েছি যে জন্য আপনি আমাকে বাঁচানোর জন্য দ্রুত আমার সঙ্গে দেখা করতে চলে আসলেন। আর এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা এটাও জানতে পারি যে আসলে অনেক বছর আগেই হিরোশির ডিভোর্স হয়ে গিয়েছে। আর এখন সে এতটাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়েছে যে সে তার মেয়েকে পর্যন্ত সময় দিতে পারছিল না। তবে এখন আমরা দেখতে পারি হিরোশি তার মেয়েকে ওয়ার্নিং দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে সে তার কাছে প্রমিসও করে যায় যে খুব শীঘ্রই তারা হলিডে পালন করার জন্য কোনো একটা স্পেশাল জায়গায় ঘুরতে যাবে। এরপরে তারা তিনজন আবারও চলে আসে তাকাসির সঙ্গে মিট করার জন্য। তবে মিট করার আগে ভিক্টোরি তাদের সাথে বাজি ধরে যে আজকে তাকাসি আবারও নতুন একটা বয়ান দিবে। এবার যখন এখানে তাকাসি চলে আসে তখন ভিক্টোরি তার সামনে একটা পেপার শো করে। আসলে এই পেপারের মধ্যে তাকাসিরই একটা ইন্টারভিউ ছিল, যেইটা মাত্র এক সপ্তাহ আগেই সে একটা সাংবাদিককে দিয়েছিল। আর এখানে সে বলেছিল যে আসলে থমাসকে মারার সুপারি থমাসের নিজের ওয়াইফ মিচুই তাকে দিয়েছিল, কারণ সে তার লাইফ ইন্স্যুরেন্সের সমস্ত টাকাগুলো চাচ্ছিল, যেটা ছিল ৮০ মিলিয়ন। এখন এইটা শোনার পরে এখানে তিনজনই পুরোপুরি শক্ত হয়ে যায়। তারা বুঝতেই পারছিল না ঘটনা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, আসলে তাদের সাথে হচ্ছেটা কি সেইটা নিয়েই তারা কনফিউশনে ছিল। এই জন্য ভিক্টোরি তাকে জিজ্ঞেস করে যে তুমি এই ব্যাপারটা আমাদেরকে কেন আগে বলনি। আর তখন এই জিনিসটা কনফার্ম করার জন্য হিরোশি তাকাসির কাছে তার ব্যাংক স্টেটমেন্ট চাই, আর ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে তারা এই জিনিসটা স্পষ্টভাবে জানতে পারে যে থমাসের মৃত্যুর মাত্র ১ মাস আগে থমাসের ওয়াইফ মিসুর অ্যাকাউন্ট থেকে তাকাসির অ্যাকাউন্টে ৫ লক্ষ ইয়ান পাঠানো হয়েছিল। এটার মাধ্যমে তারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যে আসলে মিৎসুর ওয়ার্ডার ফলো করেই তাকাসি থমাসকে খুন করেছিল। এখন এমন করেই এই পুরো কেসটা অনেক জটিল হয়ে যায়। আর হিরোশিও চিন্তা করা শুরু করে যে কিভাবে সে এই কেসটা থেকে নিজেকে বের করে নিবে। তবে আসলে এমন করে মার্ডার করার শাস্তিও যেহেতু ফাঁসি, এজন্য হিরোশি আরও একটু কনফার্ম হওয়ার জন্য তাকাসিকে জিজ্ঞেস করে যে যখন মিসু তোমাকে মার্ডারের অর্ডার দিয়েছিল তখন সে কি তোমার সাথে দেখা করতে এসেছিল, নাকি সে তোমাকে ফোন করেছিল? তখন তাকাসি তাকে বলে যে সে আমাকে আমার মোবাইলে মেসেজ করেছিল। আর এইটা শোনার পরে হিরোশি এই জিনিসটা বুঝতে পারে যে আসলে মার্ডার কনস্পিরিয়েন্সি, এই থিওরির উপর ভিত্তি করে তারা কেসটাকে লড়লেও লড়তে পারে। তবে সমস্যাটা হয়ে যায় যখন এই পুরো ঘটনাটা মিডিয়াতে চলে আসে। তখন মিসুর সমস্ত ব্যাপারগুলো অস্বীকার করে, আর সে মিডিয়াকে বলে যে আসলে তাকাসি নিজেকে বাঁচানোর জন্য এই সমস্ত মিথ্যা কথাগুলো বলছে আর আমাকে নিজের সাথে ফাঁসানোর ট্রাই করছে। এখন এগুলো দেখার পরে হিরো সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে যদি তারা কোর্টে এই জিনিসটা প্রমাণ করতে পারে যে আসলে তাকাসি এবং মিচুর মধ্যে এফআইআর ছিল আর সেই জন্যই থমাসের মার্ডারটা হয়েছে, তাহলে কোনো রকমে তাকাসির ফাঁসিটাকে আটকে দেয়া যেতে পারে। কারণ তাহলে এখানে মার্ডারে সে একা জড়িত থাকবে না, তার সঙ্গে মিচুও জড়িয়ে যাবে। আর এমন করে মার্ডারের মোটিভটাও পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তবে এখানে সবচেয়ে বড় সমস্যাটা ছিল তার কাছে এটা বলতে কোনোভাবেই রাজি হচ্ছিল না। আর ঠিক এমন করেই আমরা দেখতে পারি মার্ডারের মোটিভটা প্রথমে চুরি থেকে ডাকাতি, ডাকাতি থেকে পরবর্তীতে লাইফ ইন্স্যুরেন্স এবং এখন লাইফ ইন্স্যুরেন্স থেকে প্রেমে কনভার্ট হয়ে গিয়েছে। এরপরে পিটিশন জারি করার জন্য কোর্ট দুই পক্ষের উকিলকেই ডেকে নিয়ে আসে। এখানে আমরা দেখতে পারি সরকারি উকিল কোর্টকে বলে যে আসলে তার কাছে যেই নতুন বয়ানটা দিয়েছে সেটার কোনো প্রমাণাতি নেই, সেটা সম্পূর্ণ ভাষ্যমান একটা বয়ান। তবে এটার কাউন্টারে হিরোশি বলে যে আসলে যেহেতু এই বয়ানটা এসেছে এজন্য এটাকে ক্রস এক্সামিনেশন করার জন্য আমি মিসু এবং তার মেয়েকে অবশ্যই কোর্টে জিজ্ঞাসাবাদ চাইব। এমনকি আমি তাকাসির মেয়েকেও কোর্টে আনতে চাইব, কারণ তার কাছেও আমার কিছু কোশ্চেন আছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জজও তাকে পারমিশন দিয়ে দেয়।
এজন্য হিরোসি পরবর্তীতে চলে আসে তাকাশের ঘরে, যাতে করে সেই সমস্ত ব্যাপারগুলোর ইনভেস্টিগেশন করতে পারে। আর এখানে যেই ঘরের মালিক ছিল তাকে সে প্রথমে মৃত্যুর ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে যে এই মহিলা কি কোনোদিনও তাকাসির সঙ্গে মিট করতে এই ঘরে এসেছিল। তখন খুব ভালো করে এই ছবিটা দেখার পরে এই মহিলা তাকে বলে যে না, এই মহিলা কোনোদিনও তার সাথে মিট করতে তো আসেনি, তবে একটা মেয়ে মাঝে মধ্যেই তার সাথে মিট করতে আসত। সেই মেয়েটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। আর এইটা শোনার পরে হিরোসি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে সে থমাসের মেয়ে সাকির কথা বলছিল। তবে এখন হিরোসি এই জিনিসটাই বুঝতে পারছিল না যে থমাসের মেয়ে সাকি কেন বারবার করে তাকাসির সঙ্গে মিট করতে আসছিল। আসলে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল, তারা কি নিয়ে পরিকল্পনা করছিল, এই সমস্ত ব্যাপারগুলোতে সে আরও বেশি কনফিউজ হয়ে যায়। এরপরে হিরোসি জানতে পারে তাকাসির 2টা পাখি পালত, যেই পাখি দুটার মৃত্যু হয়ে গিয়েছিল। এজন্য পরবর্তীতে সে ঘরের নিচে তাদেরকে পুঁতে ফেলেছিল। আর যখন হিরোসি সেই জায়গাটা দেখার জন্য যায় তখন সে দেখতে পারে পাখির কবরগুলোর উপরে তাকাশি ঠিক তেমন করেই ক্রস বানিয়েছে, যেমন ক্রস সেই ক্রাইম স্পটে ছিল। এজন্য যখন হিরোসি সেই জায়গাটা গর্ত করে পাখির ডেড বডিগুলো বের করার ট্রাই করে তখন এখানে শুধু সে একটা পাখির কঙ্কালই পায়, আরেকটা পাখির কঙ্কাল সম্পূর্ণ মিসিং ছিল, যেটা দেখার পরে হিরোসি পুরোপুরি শক্কড হয়ে যায়। এজন্য হিরোসিস এই সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করার জন্য দ্রুত জেলে এসে তাকাসির সঙ্গে মিট করে। আর সে তাকে জিজ্ঞেস করে যে যেহেতু সেখানে পাখি 2টা ছিল তাহলে একটাকেই কেন খবর দেয়া হয়েছে, আরেকটা লাশ কোথায় চলে গিয়েছিল। তখন দাগাসি তাকে বলে যে আসলে একটারই মৃত্যু হয়েছিল আর দ্বিতীয়টাকে আমি ফ্রি করে দিয়েছিলাম, তবে বাইরে যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল এজন্য আমার মনে হয় না খুব বেশি দিন সেও বাঁচতে পেরেছিল। আর এ সমস্ত ব্যাপারগুলো শোনার পরে হিরোসি তাকে জিজ্ঞেস করে যে সেই মার্ডারের মাত্র একদিন আগেই তুমি পাখিটাকে ফ্রি করেছিল, কারণ তুমি এই মার্ডারটার প্ল্যানিংটা আগে থেকেই করেছিলে। তুমি এই ব্যাপারটা খুব ভালো করেই জানতে যে মার্ডারের পরে তুমি জেলে চলে আসবে, এই জন্য সেই পাখিটাকে দেখাশোনা করার মতো আর কেউ থাকবে না, যে জন্য সেই পাখিটার সেখানে মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্যই তুমি তাকে ফ্রি করে দিয়েছিলে। তাছাড়া সেই মাসের ঘরভাড়াও তুমি অ্যাডভান্সেই পেমেন্ট করেছিলে, কারণ তুমি এই জিনিসটা আগে থেকেই জানতে যে মার্ডারের পরে তোমার জেল হতে যাচ্ছে। মানে এই মার্ডারটা কোনো কোইন্সিডেন্ট ছিল না, এইটা তোমার আগে থেকেই প্ল্যান করা ছিল। তবে এইটা শোনার পরে তাকাসি তাকে বলে যে আমি মানুষের ভবিষ্যৎ আগেই দেখতে পারি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি টেস্ট করে দেখতেই পারো। এরপর সে গ্লাসের ওই পার থেকে যখন হিরোসির হাতের উপরে হাতটা রাখে তখন সে তাকে বলে যে তোমার একটা ছোট মেয়ে আছে যে তোমার ভালোবাসা পাওয়ার জন্য আগ্রহ নিয়ে বসে থাকে, তবে তুমি তাকে সময় দিতে পারো না। তবে এইটা শোনার পরে হিরোসি পুরোপুরি শক্তি হয়ে যায়, কারণ সে এই জিনিসটাই বুঝতে পারছিল না যে এই ব্যাপারটা তাকাসি কি করে জানল। যাই হোক, এরপরে হিরোসি থমাসের মেয়ে সাকির উপরে নজরদারি করা শুরু করে, কারণ সেই ঘরের ওনার তাকে বলেছিল। সে তার অ্যাসিস্ট্যান্ট রজারের মাধ্যমে জানতে পারে যে আসলে ফ্যাক্টরির ছাদের উপর থেকে নিচে পড়ে যাওয়ার জন্য সাকির পায়ের একটা হাড় ভেঙে গিয়েছিল। এখন সেটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি সুইসাইড করার চেষ্টা ছিল সেই জিনিসটা এখন পর্যন্ত কেউ জানে না। এখান থেকে যখন হিরোসি তার অফিসে ব্যাক করে তখন সে সেখানে তার বাবাকে দেখতে পারে যে কিনা আজ থেকে ৩০ বছর আগে তার কাছে সেই কেসটার যা ছিল। আর এরপর সে সেই ৩০ বছর আগের আমার আফসোস হচ্ছে, কারণ যদি আমি সেই দিন কেসের সমস্ত ডকুমেন্টগুলো তার ছেলেকে দেয়। এরপর রাতের বেলায় সে তার ছেলে হিরোসিকে বলে যে আজ থেকে ৩০ বছর আগে আমি যে জাজমেন্ট দিয়েছিলাম সেটার জন্য এখন তাকাসিকে ফাঁসির শাস্তি দিয়ে দিতাম, তাহলে আজকে হয়তোবা থমাসের মৃত্যু হতো না। যাই হোক, এরপরে হিরোসি তার অ্যাসিস্ট্যান্ট রজারের সঙ্গে মিলে তাকাসির মেয়েকে খুঁজে বের করার জন্য তার হোমটাউনে চলে আসে। এখানে এসেই তারা প্রথমে মিট করে সেই ডিটেকটিভের সাথে যে ৩০ বছর আগের সেই কেসটার প্রথম ইনভেস্টিগেশন করেছিল। আর তার সাথে কথাবার্তা বলে তারা জানতে পারে যে আজ থেকে ৩০ বছর আগে এখানের অনেকগুলো ফ্যাক্টরি একসাথে বন্ধ হয়ে গিয়েছিল, যেখানে অনেকেরই চাকরি চলে গিয়েছিল, আর সেই জন্যই তাকাসিরও চাকরি চলে গিয়েছিল। তবে তখন তাকাসির মেয়ে মেঘার পায়ের অপারেশন করার জন্য তার অনেক টাকার দরকার ছিল, এজন্য সে একটা গুন্ডার কাছ থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিল। তবে যখন সে সময়মতো টাকা
পরিশোধ করতে পারেনি তখন সেই গুন্ডা তার মেয়ে মেগার সাথে উল্টাপাল্টা কিছু করার ট্রাই করেছিল যে জন্য তাকা সেই জিনিসটা কোনোভাবেই সহ্য করতে পারেনি এই জন্য সে সেই গুন্ডাকে কে খুন করে দিয়েছিল। আর যখন সেই কেসটা কোর্টে উঠেছিল তখন রিভেঞ্জের উপরে ভিত্তি করে সেই কেসটাকে লড়া হয়েছিল। আর এই জন্যই সেই সময় কোনো রকমে তার ফাঁসিটাকে সেই সময় আটকানো গিয়েছিল। আর এখানেই ডিটেকটিভ তাদেরকে বলে যে আসলে তাকাসি খুবই ভালো একজন মানুষ, তবে ভাগ্য কখনোই তার সঙ্গ দেয়নি। এই জন্যই এখন পর্যন্ত সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে ফেঁসে আছে। আর এরপর এই ডিটেকটিভের কাছ থেকে তারা তাকাসির মেয়ের অ্যাড্রেসটাও পেয়ে যায় যে কিনা বর্তমানে একটা পাবে কাজ করে। এরপর এখন সে মেগার সঙ্গে মিট করতে সেই পাবে চলে আসে। তখন মেগার বয়ফ্রেন্ড তাদেরকে বলে যে মেগা তো টোকিওতে গিয়েছে কোনো একটা কাজের জন্য, তবে সে তার সেই খুনি বাবার সঙ্গে কোনোভাবেই সম্পর্ক রাখতে চায় না, বরং সে তো চায় তার বাবার যেন ফাঁসি হয়ে যায়। এই জন্য পরবর্তীতে হিরোশি তাকাজের সঙ্গে মিট করেই তাকে তার মেয়ে সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো বলে। আর সে বলে যে তোমার মেয়ে তোমার সম্পর্কে এগুলো চিন্তা করে, এই জন্য আমি চাই তাকে উইটনেস হিসেবে কোর্টে ঢেকে আনতে। তবে আমরা দেখতে পারি তাগাসি তাকে সরাসরি না করে দেয়। সে বলে যে আমি কোনোভাবেই চাই না একজন সাক্ষী হিসেবে আমার মেয়ে আমার সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাক। আর তখন হিরোসির মনে হওয়া শুরু হয় যে যদি তারা তাকাসির ক্যারেক্টারকে নতুন করে কোর্টের সামনে পেশ করতে পারে তাহলে হয়তো বা তার ফাঁসিটাকে আটকে দেয়া যেতে পারে, কারণ সে প্রথম মার্ডারটা শুধুমাত্র তার মেয়েকে বাঁচানোর জন্য করেছিল। তবে তখন আমরা দেখতে পারি তাকাসি তাদেরকে বলে যে থমাসের মার্ডারের জন্য আমার মনের মধ্যে কোনো রিগ্রেট নেই, তার মতো জানোয়ারদের মেরে ফেলাটাই উত্তম, তারা শুধুমাত্র মৃত্যুই ডিজার্ভ করে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে হিরো সে এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে মার্ডারের পেছনে ভিন্ন কোনো মোটিভেই ছিল, কারণ তাকাসের কথাগুলো তার মনের মধ্যে ডাউট ক্রিয়েট করছিল। সে বিশ্বাস করছিল যে মানুষ মাঝে মধ্যে এমন সিচুয়েশনের মধ্যে পড়ে যায় যেখানে অন্য কোনো অপশন থাকে না। এই জন্য সেই সিচুয়েশন থেকে বের হওয়ার জন্যই মানুষ মার্ডারের মতো ভয়ঙ্কর পদক্ষেপ নিয়ে ফেলে। হয়তোবা তাকাসিও এমন কোনো সিচুয়েশনের মধ্যে আটকা পড়ে গিয়েছিল যেই জন্যই সে এই মারাটা করে ফেলেছে। যাই হোক, এরপরে হিরোশি গিয়ে থমাসের মেয়ে সাকির সঙ্গে মিট করে। আর তাকে যখন সমস্ত কোশ্চেনগুলো করে তখন সাকি তাকে বলে আমি থমাসের সঙ্গে মিট তো করতাম, তবে সে সব সময় আমাকে তার মেয়ের চোখেই দেখত। আর তখন হিরোসি বলে এইটার কারণ সে তোমার মধ্যে তার মেয়েকে দেখতে পেত। আসলে যেহেতু তার মেয়েও এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত আর তুমিও এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটো, এই জন্যই সে তোমার মধ্যে নিজের মেয়েকে দেখত। তবে এইটা শোনার পরে সাকি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। যেইটা দেখার পরে হিরো সেই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আস্তে আস্তে করে আসল ঘটনাটা বেরিয়ে আসছে। এরপরে সন্ধ্যাবেলা আমরা দেখতে পারি ইন্স্যুরেন্স কোম্পানির লোকজন ইন্স্যুরেন্স ক্লেইম করা নিয়ে মেসুকে বিরক্ত করছিল, কারণ ইন্স্যুরেন্সের পলিসির সঙ্গে তার কেসটা কোনোভাবেই যাচ্ছিল না। তবে আমরা দেখতে পারি সে সমস্ত ব্যাপারগুলোকে ইগনোর করে ঘরের মধ্যে চলে আসে। আর যখন সে ঘরের মধ্যে আসে তখনই ব্যাপারটা আমরা জানতে পারি যে সে আসলে শুধুমাত্র ইন্স্যুরেন্সের টাকাগুলো নিয়েই ব্যস্ত ছিল। আর যখন তারা মা মেয়ে কথাবার্তা বলে তখন তাদের দুজনের কথায় আমরা এই জিনিসটাও বুঝতে পারি যে তারা দুজনই এটা খুব ভালো করে জানে যে থমাসের মৃত্যু কেন হয়েছে। তবে তারা দুজনের কেউই মুখ খুলছে না। আসলে এখানে মিসু সাকিকে বলে যে যদি সমস্ত সত্যিটা সামনে বেরিয়ে চলে আসে তাহলে আমাদেরকে এই ফুড কোম্পানিটাকে বন্ধ করে দিতে হবে। তবে তখন সাকি তাকে বলে যে এমন ফ্রড করে টাকা কামানোর চাইতে পুরো কোম্পানিটা বন্ধ করে দেয়াটাই আমাদের জন্য ভালো হবে। তবে তখন মেসু তার মেয়েকে ওয়ার্ন করে বলে দেয় যে কোর্টে তুমি তোমার মুখটা বন্ধ রাখার ট্রাই করবে, ফালতু ব্যাপার নিয়ে এতটা ইমোশনাল হয়ে যাওয়ার কোনো কারণ নেই। আর তখন এদিকে আমরা দেখতে পারি শুধুমাত্র তাকাসির জন্য হিরোসির মনের মধ্যে তার মেয়েকে নিয়ে একটু চিন্তা চলে আসে। এই জন্য সে তার মেয়েকে কল দিয়ে হলিডেতে যাওয়ার জন্য একটা প্রপোজাল দেয়, যেটা শোনার পরে তার মেয়েও অনেক বেশি সারপ্রাইজ হয়ে যায়। আসলে হিরোসি এই জিনিসটা এই জন্য করেছিল কারণ সে চাইত না তাকাসির মেয়ের মতো তার মেয়েও তাকে এতটাই ঘৃণা করুক। এরপরে পরদিন সকালবেলা হিরোসি চলে আসে তাকাসির সঙ্গে মিট করার জন্য। আর সে তাকে সমস্ত ব্যাপারগুলো আগে বাগেই বুঝিয়ে দেয়। সে বলে যে যখন তোমাকে কোর্টে তোলা হবে তখন সরকারি উকিল তোমার বিরুদ্ধে রবারির বিভিন্ন অভিযোগ তোলা ট্রাই করবে।
তবে তুমি সমস্ত ব্যাপারগুলোকে অস্বীকার করবে। শুধুমাত্র তুমি এইটাই বলবে যে থমাসের ওয়াইফ মিসুই তোমাকে টাকা দিয়েছিল থমাসকে মারার জন্য। আর শেষ পর্যন্ত আমাদেরকে এই জিনিসটাই কন্টিনিউ করতে হবে। তবে এরপরে তাকাসি হিরোসিকে যেই কথাটা বলে সেটা শোনার পরে হিরোসি পুরোপুরি শক হয়ে যায়। সে বুঝতেই পারছিল না আসলে তার সাথে হচ্ছেটা কি। তাকাসি তাকে বলে যে মিথ্যুকে নিয়ে আমি যেই গল্পটা বানিয়েছি তোমার মনে হয় এটার পেছনে কোনো সত্য লজিক আছে? আসলে থমাসের মার্ডারটা কেন করা হয়েছে? এইটার পেছনের মোটিভটা কি ছিল? এই সমস্ত ব্যাপারগুলো তোমার জানতে ইচ্ছা করে না? এটার পেছনে সত্যি রহস্যটা কি লুকিয়ে আছে? সেটা কি তুমি জানতে চাও না? এরপর সেই হিরোসিকেই কোশ্চেনিং করা শুরু করে। সেটাকে বলে যে বল থমাসের মার্ডারের পেছনের আসল মোটিভটা কি ছিল? তাকে মারার পরে কেন পুড়িয়ে ফেলা হলো? তার লাশটাকে কেন পুঁতে ফেলা হলো না? তবে এইটা শোনার পরে হিরোসি তাকে বলে যে মার্ডারটা তো তুমি করেছ। তাহলে তুমিই বলো কেন এমনটা করেছ? তখন তাকাসি তাকে বলে যে তুমি তো এটা খুব ভালো করেই জানো। আমার কাছে 2টা পাখি ছিল। কিন্তু মার্ডারের ঠিক আগ মুহূর্তে আমি একটা পাখিকে মেরে ফেলেছিলাম, আরেকটা পাখিকে ফ্রি করে দিয়েছিলাম। আসলে এই কাজটা আমি এই জন্য করেছিলাম কারণ প্রথম পাখিটা একটু অসুস্থ হয়ে গিয়েছিল, যে জন্য তার মৃত্যু নিশ্চিত ছিল। আর আমি তাকে মেরে এই জন্য ফেলেছিলাম কারণ আমি চাইছিলাম না এই অসুস্থ পাখিটার সঙ্গে থেকেই অন্য ভালো পাখিটা অসুস্থ হয়ে যাক। আর এই জন্যই আমি তাকে ফ্রি করে দিয়েছিলাম, কারণ দিন শেষে প্রত্যেকেরই নিজের মতো করে জীবিত থাকার অধিকার আছে। এরপরে তাকাশি তাকে বলে যে আমার বাবা মা এমনকি আমার ওয়াইফেরও দ্রুতই মৃত্যু হয়ে গেছে। আসলে ভাগ্যই আমার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নিয়েছে। ভাগ্য শুধুমাত্র আমাকে জীবিত রেখেছিল আমার মেয়েকে দেখাশোনা এবং তাকে লালনপালন করার জন্য। আসলে মানুষ তো জন্মের আগে থেকেই ভাগ্য নিয়ে জন্মায়। সমস্ত ব্যাপারগুলো আগে থেকেই লিখিত অবস্থায় থাকে। তবে আমাদের জীবনের কন্ট্রোল সবসময় আমাদের হাতে থাকা উচিত, কোনো জজের হাতে থাকা উচিত না। যাই হোক, এরপরে পরদিন সকালবেলা তাগাছেকে কোর্টে তোলা হয়। আমরা দেখতে পারি প্রথমেই সরকারি উকিল তার উপরে অভিযোগ করে থমাসকে লুট করে তাকে মেরে ফেলার। তবে আমরা দেখতে পারি তাগাসি সমস্ত ব্যাপারগুলো অস্বীকার করে। আর সে বলে যে শুধুমাত্র মিসুর কথাতেই সে এই খুন করেছে। এই জন্য পরে মিসুর মোবাইলের এসএমএসগুলো হিরোশি সবার সামনে শো করে, যেটা থমাসের মৃত্যুর মাত্র 1 মাস আগে করা হয়েছিল, যেখানে সে এটা বলেছিল যে আমি চাই থমাসের মৃত্যু হয়ে যাক। তবে আমরা দেখতে পারি মিত্রু এই সমস্ত ব্যাপারগুলো অস্বীকার করে সে বলে এই মেসেজটা সে করেনি। এই জন্য হিরোসি তাকে জিজ্ঞেস করে যে যদি তুমি এই সমস্ত ব্যাপারগুলো নাই জানো তাহলে থমাসের মৃত্যুর মাত্র 1 সপ্তাহ আগে তুমি কেন তোমার অ্যাকাউন্ট থেকে তাকাসির অ্যাকাউন্টে 5 লক্ষ ট্রান্সফার করেছিলে? আর তখন মেসু তাকে বলে যে আসলে আমার অ্যাকাউন্টটা থমাসই হ্যান্ডেল করত, এজন্য হয়তোবা থমাসিয়ে এই টাকাগুলো তার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল। আসলে এটার পেছনের আসল কারণটা কি সেটার কিছুই আমি জানি না। এজন্য হিরোসি মেচুকে জিজ্ঞেস করে যে তুমি তাকাসের কাছে এই প্রমিসটাও করেছিলে যে যদি সে থমাসকে মেরে ফেলে তাহলে তার লাইফ ইন্স্যুরেন্সের টাকা থেকে তুমি 1 মিলিয়ন তাকে দেবে। তবে আমরা দেখতে পারি মেসু এটাও অস্বীকার করে। সে বলে যে আমি তার সাথে কোনো প্রমিস করিনি। এই সমস্ত ব্যাপারগুলো সম্পূর্ণই মিথ্যা। আর তখন পাশে আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে সাকি একটু বেশি ডিস্টার্ব হয়ে যায়। এই জন্য কোর্ট শেষ হওয়ার পরে সাকিব সোজা চলে আসে হিরোশির অফিসে। আর এখানে এসে তাকে বলে যে আসলে সেই মেসেজটা আমার মা না, বরং মেসেজটা আমিই করেছিলাম। আসলে আমার আর তাকাসির মধ্যে বাবা মেয়ের মতো একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। এজন্য আমি তাকে সেই গোপন কথাটা বলে দিয়েছিলাম, যেই কথাটা আমি অনেক বছর ধরে মনের মধ্যে চেপে রেখেছিলাম। সে তাদেরকে বলে যে আসলে থমাস মানে আমার বাবা, সে মাঝেমধ্যেই আমার উপরে টর্চার করত। তাছাড়া সে আমাকে সবসময় আবেশও করত, যেই সমস্ত ব্যাপারগুলো মিথ্যু খুব ভালো করে জানত। তবে সে তার হাজবেন্ডের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করার জায়গায় সমস্ত ব্যাপারগুলো মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই জন্যই পরবর্তীতে তাকাসি আমার পক্ষ হয়ে আমার বাবা থমাসকে খুন করে দিয়েছে।
আর এগুলো শোনার পরে ভিক্টোরি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি এই সমস্ত ব্যাপারগুলো কোর্টে গিয়ে বলতে পারবে যাতে করে আমরা তাকাসির ফাঁসিটা কোনো রকমে আটকে দিতে পারি। আর তখন আমরা দেখতে পারি এইটার জন্য সাকি রাজিও হয়ে যায়। এরপরে সাকি তাকে বলে যে আমার বাবার এত অত্যাচার সহ্য করতে না পেরে একটা সময় আমি ফ্যাক্টরির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করারও ট্রাই করেছিলাম। তবে সেখানে আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার একটা পাপ ভেঙে গিয়েছিল। আর এগুলো শোনার পরে হিরোসি তাকে বলে যে কোর্টে তোমাকে এমন এমন কোশ্চেন করা হবে যেগুলোতে তুমি বিব্রত হয়ে যাবে। তুমি কি সেই সমস্ত কোশ্চেনের অনসার দেওয়ার জন্য রাজি আছো? তখন আমরা দেখতে পারি সাকি তাকে হ্যাঁ বলে দেয়। আর এগুলো শোনার পরে হিরোসি তাকে জিজ্ঞেস করে যে হঠাৎ করেই তোমার মধ্যে কি হয়ে গেল? তুমি কেন এই সমস্ত ব্যাপারগুলো বলার সিদ্ধান্ত নিলে? তখন সাকি তাকে বলে যে আমি আসলে আমার মায়ের মতো চুপ থাকতে আর কোনোভাবেই চাই না। আমি এতদিন চুপ থেকেই জিনিসটা বুঝে গিয়েছি যে চুপ থেকে আসলে কোনো লাভই হবে না। এরপরে পরদিন সকালবেলা হিরোসি গিয়ে তাকাসির সঙ্গে মিট করে। আর সে তাকে বলে যে সাকি সঙ্গে মিট করে আমাকে সমস্ত সত্যিগুলো বলে দিয়েছে। আর এখন সে কোর্টে গিয়ে সমস্ত ব্যাপারগুলো বলারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তবে এইটা শোনার পরে তাকাসি পুরোপুরি শক্ত হয়ে যায়। তবে হিরোসি তাকে বলে যে তুমি আসলে সাকিকে নিজের মেয়ের মতোই দেখা শুরু করে দিয়েছিলে। আর আজ থেকে ৩-০ বছর আগে তুমি তোমার মেয়ের জন্য যে কাজটা করেছিলে, এইবার তুমি সাকির জন্য ঠিক একই কাজটা করেছ। তবে এটা শোনার পরে তাকাসি হাসতে হাসতে তাকে উত্তর দেয় যে সাকি সমস্ত ব্যাপারগুলো মিথ্যা বলছে। তবে তখন হিরোসি তাকে বলে যে তোমাকে বাঁচানোর জন্য সাকি এত বড় একটা রিস্ক কেন নিতে যাবে? সে এতগুলো মিথ্যা কথা কেন বলবে? তাছাড়া তোমার বস থমাস তোমার বলাতে এত রাতে সেই নদীর পাড়েই বা কেন আসল? কারণ আমার বিশ্বাস সে তোমার কথায় কখনোই সেখানে আসবে না, বরং সে তার মেয়ের কথায় সেখানে অবশ্যই আসবে। তবে এইটা শোনার পরে তাকাসি তাকে বলে যে থমাস আসলে নদীর পাড়ে আসতে চায়নি। সে বাধ্য হয়ে নদীর পাড়ে এসেছিল। আর এইটা বলতে বলতে সে আরও একটা গোপন ব্যাপার তার সামনে ফাঁস করে দেয়। সে তাকে বলে যে আসলে থমাস এই ফুড ফ্যাক্টরির মধ্যে ফুটের মধ্যে ভেজাল মিশিয়ে বড় বড় কোম্পানির ড্যাপার লাগিয়ে বাজারে সেল করত। আর এই সমস্ত ব্যাপারগুলোতে আমি তাকে সাহায্য করতাম। এই জন্যই সে তার কোম্পানির মধ্যেই বিভিন্ন ক্রিমিনাল। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খোদা হাফেজ।